সাবজেক্টের সাথে ভার্ব থাকাটা ম্যান্ডেটরি। যদি ভার্ব থাকে তাহলে সেটা হইব ক্লজ, যদি ভার্ব না থাকে তাহলে সেটা ফ্রেজ। বুঝতে পারছো? এটা খেয়াল করো, এই বাক্যতে কি বলতে, কমপ্লেক্স বাক্যতে সাবজেক্ট থাকবে দুটো, ভার্ব থাকবে দুটো, সিম্পল বাক্যতে সাবজেক্ট একটা, ভার্ব একটা। এখানে যদি ভার্ব এক্সট্রা ভার্ব বসে, মানে মেইন ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব বসে, তাহলে এটা বানাইতে হবে নন ফিনিট। মানে কি? মানে হচ্ছে এখানে ভার্বটারে তুমি অন্য একটা ভার্ব থাকবে, এটা করে দিবা টু এর পরে ভার্বের বেস ফর্ম, কত করে দিবা ভার্ব প্লাস আইএনজি, কত কি করবা ভার্বের V3, যেটা আমরা বলি, এটা বলি ইনফিনিটিভ। আর ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে জিরান্ড হইতে পারে, পার্টিসিপল হইতে পারে। জিরান্ড যেটা কাজ করে কার মতো, নাউনের মতো। এছাড়াও হইতে পারে ভার্ব প্লাস আইএনজি, এটা হইতে পারে অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? যেটাকে আমরা বলি জিরান্ড বসতে পারে পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল যেটা কাজ করে আবার কিসের মতো, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কথা বুঝতে পারছো? তাহলে গেল সিম্পলের আলোচনা। কমপ্লেক্সের বাক্যটা তাহলে কি বইব? দুটা ক্লজ বইব, কারণ এখানে ভার্ব আছে কটা, দুটা ভার্ব আছে, দুটা ক্লজ আছে। যেমন ধর একটা বাক্য লিখলাম, যে একটা প্র্যাকটিস করলাম না, কি ছিল বলো তো? স্যার বইটা বলবো? হ্যাঁ, বইটাই বলো। যেমন ধরো দো একটা বাক্য আছে, আমরা এটা চেঞ্জ করলাম পরে। সো দো হি ওয়াজ উইক, যেমন ধরো দো হি ওয়াজ উইক, দো হি ওয়াজ উইক, উইক, হি ওয়ান্ট টু স্কুল, দো হি ওয়াজ উইক। দেখো তো এই বাক্যতে ওয়াজ বইছে না? হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। এই বাক্যটাতে আমরা কি দেখতে পারতেছি? হি ওয়েন্ট আর একটা ভার্ব না? বাক্য এই যে একটা ভার্ব, এই যে একটা ভার্ব, এবং এখানে একটা কনজাংশন বসছে, যে কনজাংশনের নাম কি? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই বাক্যগুলোর বাংলাটা কিরকম হয়? একটা বাক্যের বা একটা ক্লজের উপর আর একটা ক্লজ নির্ভরশীল। এজন্য বলা হয় একটা ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্যার স্বাধীন। স্বাধীন। আর ডিপেন্ডেন্ট মানে হচ্ছে অধীন। মূলত স্বাধীন ক্লজটা বলতে। যেমন দেখো দো হি ওয়াজ উইক, এটার মানে কি? যদিও সে দুর্বল ছিল। তো যদিও সে দুর্বল ছিল, তোমার কি পুরো বাক্য, তোমার পুরো সেন্স আইসা পড়ছে এটা দিয়ে, নাকি আরো বাকি আছে? তোমার শুনতে ইচ্ছা করতেছে না যে যদিও সে দুর্বল ছিল, সে কি করছিল? সে কি সে স্কুলে গেছিল, হয়তো বা সে একটা ভারী কাজ করছিল, এরকম কিছু হইতে পারে। তাহলে যদিও সে দুর্বল ছিল, সে কি করছিল? ওয়েন্ট টু স্কুল। এবং এই যে হয়তো হি ওয়েন্ট টু স্কুল, এটা একটা পূর্ণ অর্থ আছে না? পুরো একটা অর্থ আছে। হি ওয়েন্ট টু স্কুল মানে কি? সে স্কুলে গেছিল। জি স্যার। তোমার এটা পুরোটা অর্থ আছে। আর আগেরটার কি নাই? পুরোটার অর্থ নাই, বা এটার মধ্যে বাক্যটা এতটুকু ক্লজ শেষ হওয়ার পরে আমাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা রয়ে গেছে যে পরে কি হয়েছিল। এরকম ক্লজ গুলা একটা ক্লজ আর একটা ক্লজের উপর ডিপেন্ডেন্ট, যেটার পুরো অর্থ আছে বা যেটা স্বাধীন, এটাকে বলি আমরা ডিপেন্ডেন্ট ক্লজ। এবং যেটা পুরো অর্থ নাই, অন্য ক্লজটার উপর ডিপেন্ডেন্ট, ওইটাকে বলি আমরা ইনডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে? সরি, ডিপেন্ডেন্ট ক্লজ বা অধীন ক্লজ বলে থাকি আমরা। ঠিক আছে স্যার এই মেইন ভার্ব কোনটা স্যার? ওয়াজ না? আচ্ছা, মেইন ভার্ব হইতেছে এইটা, এটাও মেইন ভার্ব, এটাও মেইন ভার্ব। স্যার মেইন ভার্বের কাজ করতেছে স্যার। মেইন ভার্ব, মেইন ক্লজ হইছে এটা, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গেছিল। জি স্যার। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কম্পাউন্ড বাক্যটাতে সাবজেক্ট থাকবে কটা? আমার দুইটা। দুইটা, ভার্বও থাকবে দুইটা। কিরকম করে একটু খেয়াল করি। আর এখানে থাকবে হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কি কনজাংশন? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কারা? এন্ড, অর, বাট, ইয়েট। এগুলো তুমি পাইবা আর কি নরমালি। ঠিক আছে? এগুলো চেঞ্জ করতে পারলে তোমার মূলত কম্পাউন্ড করতে হবে। তাহলে কম্পাউন্ড বাক্যটা এটা কিরকম হবে? আমরা যদি একটু লিখি, লেখা যদি প্র্যাকটিস করি, তাহলে তুমি বুঝে যাবে। যেমন আমি একটা বাক্য নিলাম, তুমি একটা বাক্য দিয়েছো আমার, স্যার কি বাক্য দিবেন? আমরা সিম্পল বাক্য করি। হ্যাঁ, ইন স্পাইট অফ হিজ বিং উইক, in spite of his being weak, জি স্যার, being উইক হি ওয়েন্ট টু স্কুল। যেমন ধরো যে সে দুর্বল থাকা সত্ত্বেও সে কি করছিল? স্যার তুমি দো লাগাই দেবো, দো হিজ। দো কমপ্লেক্স কম্পাউন্ড করতে আমরা দো ইউজ করব। ঠিক আছে? তাহলে ইন স্পাইট অফ বিইং উইক, সে কি করছিল? সি। যেমন ধরো যে হি ওয়ার্কড এ লট, সে কি করছিল? প্রচুর কাজ করছিল। তো এই বাক্যটা কি বাক্য আমাদের? এটা একটা সিম্পল বাক্য। জি স্যার। কেমনে বুঝতে পারছি? সিম্পল বাক্যটাতে তুমি দেখো, এই যে এইদিকে একটা, এটাকে আমরা ক্লজ বলতে পারবো না। কেন ক্লজ বলতে পারবো না? কারণ এটার মধ্যে কোনো ভার্ব নাই। তুমি একটু খেয়াল করে দেখবা, ইন স্পাইট অফ, এটা একটা নির্দেশক, যেটা দিয়ে আমরা বুঝতে পারছি এটা একটা সিম্পল বাক্য। স্যার ইন স্পাইট বলো, বিং উইক বা উইকনেস, স্যার দুইটা কি একই অর্থ প্রকাশ করে? না,
দেখো এটা হচ্ছে তোমার ডিটারমিনার, জি স্যার আর উইকটা হচ্ছে কি দুর্বল, দুর্বল। বা এটা একটা অ্যাডজেক্টিভ বলতে পারি আমরা। জি স্যার তো এখানে এই বিটা মূলত হচ্ছে নন ফিনিট ভার্ব। নন ফিনিট ভার্ব কেন? নন ফিনিট ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। এসে বিটা কোথা থেকে আসছে? স্যার এম ইজ আর এই বি মানে হচ্ছে এম ইজ আর, মজা এম ইজ আর ওয়াজ ওয়্যার, একটু খেয়াল করবা। হ্যাঁ, এম ইজ আর হ্যাঁ। ওয়াজ ওয়্যার, হ্যাঁ, এখন হ্যাঁ। সকল ভার্বের কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম আছে, মানে সকল ভার্বকে কি করা যায়? ভার্ব প্লাস আইএনজি করা যায়। তো তুমি এদেরকে আইএনজি কিভাবে করবা? বিং এদেরকে কি আইএনজি করা যাবে না, বিং, কিন্তু বিং। ওদের যে নামটা আছে বি ভার্ব, আমরা নামে তারা ডাকি, এই বি রে কি করা যায়? আইএনজি করে দিলে এটা নন ফিনিট হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো কাব্য? যত বুঝতে পারছো? জি স্যার আচ্ছা, তাহলে এই বাক্যটাতে আমরা এটা একটা সিম্পল বাক্য, এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি করতে হবে? আমার কমপ্লেক্স করার শর্ত হচ্ছে আমার সাবজেক্ট লাগবে দুইটা, ভার্ব লাগবে দুইটা বার, আর এর সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে দো, অল দো, সিন্স, এস, বিকজ, হোয়েন, এস, এটসেট্রা, এরকম আমরা ভার্ব বসাবো। তাহলে আমরা এই কমপ্লেক্স বাক্য, সিম্পল বাক্যটা যদি কমপ্লেক্স করি তাহলে কি করতে হবে? কমপ্লেক্স করতে গেলে আমার সাবজেক্ট লাগবে একটা। সাবজেক্টটা কোথা থেকে আনবো? এখানে এই বাক্যটাতে আমাদের সাবজেক্ট নাই, না। বলতেছে তার দুর্বলতা স্যার, থাকা হিস তো সত্ত্বেও। সাবজেক্টের বলছে। তারটাকে, মূলত তারটাকে, স্যার। ওই যে তার, জি স্যার যে কঠোর পরিশ্রম করছিল, তার দুর্বলতা থাকা সত্ত্বেও সে মূলত কঠোর পরিশ্রমটা করছিল। সাবজেক্টটা কে কাব্য? কি হয়েছে সাবজেক্ট? তাহলে এখানে যে আমি দুইটা ক্লজ বানাইতে চাইতেছি, এই কমপ্লেক্স বাক্যে দুইটা ক্লজ যে বানাইতে চাইতেছি, দুইটা ক্লজের মধ্যে একই সাবজেক্ট থাকবে। কথা বুঝতে পারছো? তাহলে কি হি, আচ্ছা ইস পারে দো বসে যা হ্যাঁ দো তো বসাবো, আমি শুরু করেছি। এখানটা দো বসাইতে হবে, দো অথবা অল দো, তুমি যাই বসাও না কেন, দো অথবা অল দো, দো অথবা অল দো। তাহলে দো সাবজেক্ট কেডা আসবো? হি দো হি, ওই যে সাবজেক্ট পেছনে এই সাবজেক্ট দো হি। এখন দেখো তুমি কি এই বিইং এর জন্য এম ইজ আর বসাইবা নাকি ওয়াজ ওয়্যার বসাইবা, এটা ডিপেন্ড করবে এই ভার্বটার উপরে। ওয়ার্ক হ্যাঁ, ওয়ার্ক ভার্বটা কিসে আছে? ভার্ব টু এ ভার্ব টু এ থাকবে। ভার্ব টু এ থাকলে আমরা কি নিব? ওয়াজ ওয়্যার নিব, ওয়াজ ওয়্যার থেকে একটা। এখন হি এর সাথে ওয়াজ ওয়্যারের কোনটা বসবে? ওয়াজ ওয়াজ। দো হি ওয়াজ, দো হি ওয়াজ, আর এখানে যে অ্যাডজেক্টিভটা আছে উইক, যদিও সে কি ছিল? দুর্বল ছিল। সে কি করছিল? হি ওয়ার্কড এ লট লট, সে কঠোর পরিশ্রম করছিল এবং অনেক কাজ করছিল সে। তো এটা কি হয়ে গেল? কমপ্লেক্স বাক্য। Complex হয়ে গেল। সিম্পল বাক্যতে এটা কোনো ক্লজ না, কারণ এটার মধ্যে কোনো ভার্ব নাই। যে একটা ভার্ব ছিল এটা আবার কোন ফর্মে ছিল? আইএনজি। আমরা জানি কি ভার্ব প্লাস আইএনজি মেইন ভার্বের ফর্মেশন না, এটা কি নন ফিনিট ভার্বের ফর্মেশন। আমরা একটু আগে দেখছিলাম না যে আমরা ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল, এটা কি জিরান্ডের মধ্যে পড়ছে না? জি স্যার এটা যদি নাউনের জায়গায় বসে থাকে তাহলে সে জিরান্ড, আর যদি কোনো নাউনের আগে বসে থাকে তাহলে সে এটা পার্টিসিপল। এই বাক্যতে ভার্ব প্লাস আইএনজি দেখেছে এটা পার্টিসিপল। তার দুর্বলতা থাকা সত্ত্বেও সে কঠোর পরিশ্রম করছিল, তাই না? তো এটাকে আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কি করবো? সাবজেক্ট বলো তো। কম্পাউন্ড বাক্যের শর্ত কি? সাবজেক্ট হতে হবে কয়টা? দুইটা দুইটা, এবং ভার্ব হইতে হবে দুইটা। দুইটা। তো এই বাক্যতে আমার সাবজেক্ট একটা অলরেডি আছে না, জি স্যার আর ভার্ব একটা আছে কিন্তু এখানে। এই যে পরের ক্লজটাতে এটা তো সাবজেক্ট আছে, এটা ভার্ব আছে, তার মানে আমার সবকিছু কিন্তু রেডি করা। কমপ্লেক্স করতে যেটা ইউজ করছিলাম আমি, এটা কি দিয়ে দেন? এটার বাদ দিয়ে দেন, তাই না? তাহলে আমি লিখি কম্পাউন্ড করতে আনসারটা কি হবে? হি ওয়াজ উইক, উইক হি ওয়াজ উইক। এখন দেখো তো আমাদের কনজাংশন বসানো লাগছে, কারণ দুইটা ক্লজের মাঝখানে একটা কনজাংশন লাগবে। And. কনজাংশন কোনটা বসাবো? এন্ড, অর, বাট, ইয়েট। এখানে অর্থ অনুযায়ী বোঝা যাইতেছে বাট যে সে দুর্বল ছিল কিন্তু সে কঠোর পরিশ্রম করছিল। বিপরীত অর্থ বোঝাইতেছে না? তাহলে কিন্তু অর্থে কোনটা বসাবো? বাট বাট। হি ওয়াজ উইক, বাট কি হি। এখন দেখো হি ওয়ার্কড হার্ড, আমরা চাইলে কি করতে পারি? ওয়ার্কড হার্ড, একটু খেয়াল করো। হার্ড লিখছিলাম, অ্যালট লিখছিলাম, হি ওয়ার্কড অ্যালট। আচ্ছা একটু খেয়াল করো, এখানে অ্যালট ছাড়াও কাব্য আমি কি করতে পারি? বাটের পরে দেখো তো এখানে যে সাবজেক্ট, এই সাবজেক্ট কি সেম, জি স্যার একই ব্যক্তি। আর হচ্ছে এখানে কি আছে? ভার্বের ভি টু আছে। এবং এই ভার্বটা আমি কি করতে পারি? চাইলে আমি চাইলে লিখতে পারি যে হি ওয়াজ উইক বাট কি ওয়ার্কড এ লট। আমি এখানে সাবজেক্ট, দুই সাবজেক্ট যেতে একই রকম হইলো, আমরা সাবজেক্ট একটা বাদ দিতে পারি বাক্যের সৌন্দর্যের জন্য। আমরা কি জানি যে একই ব্যক্তিরে বারবার যদি তার নাম নিয়ে ডাকা হয় তাহলে কিরকম শোনা যাবে? জি স্যার কিরকম অকওয়ার্ড লাগবে না? একই ব্যক্তি যদি দুইটা কাজ করছে, এই দুর্বলতাও তারই আর কঠোর পরিশ্রম করছে সেই ব্যক্তি। তার মানে আমরা কিভাবে লিখতে পারি এটা? এটা চাইলে আমরা লিখতে পারি যে এখানে মূলত এই সাবজেক্টটাকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে কি হবে জিনিসটা? হি ওয়াজ উইক বাট ওয়ার্কড এ লট। সে
দুর্বল ছিল কিন্তু কি করছিল করেছে এনে কনসেপ্টটা বুঝতে পারছো মূলত বাক্য এখন দেখো কি বোঝাবো এখন দেখো এখানে বিইং আসছে কোত্থেকে মূলত অক্সিলারি ভার্বের সাথে আইএনজি এছাড়া আর কি কি আসতে পারে স্যার বিং এর পরিবর্তে স্যার এই জায়গায় স্যার উইকনেস থাকে স্যার উইকনেস কখন থাকবে ইন স্পাইট অফ হিজ উইকনেস জি স্যার তো বিইং ডাবাতে যদি উইকনেস বসাইতাম তাহলে এখানে ভার্বের ঘাটতি ছিল জি স্যার ভার্ব তো নাই না আমার মূল কথা হইতেছে এই জায়গাটাতে যদি ভার্ব বসে তাহলে ভার্বটারে নন ফিনিট বানাইতে হইবে কারণ সিম্পলের শর্তই হচ্ছে এই বাক্যতে দুইটা ক্লজ হবে না কখনো একটা ক্লজ দুইটা ক্লজের মধ্যে ভার্ব যদি থাকে যায় তাহলে তো আর সিম্পল হইতো না সিম্পলের শর্ত হচ্ছে সরল বাক্য যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে এই বাক্যতে একটা সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব তুমি এটা যেটা দেখতে পারতেছো এটা একটা ফ্রেজ ইটস নট এ ক্লজ কথা বুঝতে পারছো জি স্যার আচ্ছা তাহলে এটা গেল আমরা অন্য একটা কিছু নিয়ে আলোচনা করি অন্য একটা নিয়ম দেখি এর মধ্যে কি আছে যেমন কাব্য ইয়া দেখো তো এরপর একটা কি আছে তারপরে আছে হচ্ছে তোমার ইফ যুক্ত বাক্য ঠিক আছে ইফ যুক্ত বাক্যটা আমরা নিই একটু ইফ অথবা আনলেস দিয়ে আগে ইফটা করি তারপরে আনলেসে যাই যেমন দেখো এই বাক্যটা আমরা একটু নিব এই সিম্পল বাক্যটা আমাকে তুমি একটু বলবা হি ইজ টু উইক টু ওয়াক কি আছে হি ইজ টু উইক টু ওয়ার্ক টু উইক টু ওয়াক এটা বাংলা কি স্যার সে So simple to She that had to so that's something can work good na সো দ্যাট এটা ডিপেন্ড করবে ভার্বটার উপরে এই ভার্বটার উপরে ডিপেন্ড করবে যে তোমার পরে যে ভার্বটা তুমি সো দ্যাট পরে যে তুমি ভার্বটা যে ক্লজটা তৈরি করতে চাইতেছো ওই ক্লজটাতে ভার্বটা কি প্রেজেন্ট হবে নাকি পাস্ট হবে যদি এখানে ভার্বটা প্রেজেন্ট হয় তাহলে ওই ক্লজের ভার্বটাও প্রেজেন্ট হবে এদিকে ক্লজের এই ক্লজের ভার্বটা যদি পাস্ট হয় তাহলে ওই ক্লজের ভার্বটাও কি হবে ফার্স্ট হবে পাস্ট হবে আচ্ছা তাহলে দেখি তো আমাদের যে নিয়মটা সিম্পল বাক্যের নিয়মটাকে সে ফলো করলো কিনা এখানে যে ভার্বটা বসছে ইজ ছাড়া কি আরো ভার্ব আছে আছে ওয়াক মানে কি সো ওয়ার্ক তো হাঁটা হাঁটা কিন্তু ওয়াকের আগে আমি কি দেখতে পারতেছি টু উইক স্যার প্রিভিশন তার মানে কি এটা কি হয়ে গেছে গা টু বার টু ইনফিনিটিভ হয়ে গেছে ইনফিনিটিভ তো কোনো মেইন ভার্বের মধ্যে পড়ে না বা ফাইনাইট ভার্বের মধ্যে পড়ে না তার মানে এটা একটা সিম্পল বাক্যের স্ট্রাকচারে আছে সাবজেক্ট তো বুঝতে পারছো স্যার এটা টু রুলস বলবো নাকি হ্যাঁ এটা এই রুলস এর মধ্যে পড়বে এটা তাহলে এটা খেয়াল করো এটা একটা সিম্পল বাক্য এটা যদি আমরা কমপ্লেক্স করতে চাই তাহলে কি করতে হবে কমপ্লেক্স করতে গেলে আমাদের কি লাগবে কমপ্লেক্স করতে গেলে দুটো সাবজেক্ট লাগবে কিন্তু সাবজেক্ট আছে আমার একটা জি স্যার কি করতে পারি হি ইজ সো উইক দ্যাট দ্যাট সে এতই দুর্বল ছিল যে sir he is so that weak so সো দ্যাট উইক বসানো যাবে কিন্তু এখানে সৌন্দর্যের জন্য মূলত কি করা হয়েছে এই উইকটারে সো দ্যাটের so মাঝখানে that একসাথে বসলে কাটলো না সো দ্যাটটা একসাথে বসালে কিরকম শোনা যায় দেখো তো হি ইজ সো দ্যাট উইক সো দ্যাট মানে কি সো দ্যাট মানে হচ্ছে তাই জি স্যার সো দ্যাট যখন একসাথে বসবে তখন এটা অর্থ প্রকাশ করবে তাই কিন্তু সো ডট ডট দ্যাট যদি বসে তাহলে কি হবে এতই এন এই জায়গায় বসবে যেমন ধরো যে উইক জায়গায় অন্য একটা অ্যাডজেক্টিভ হইতে পারে পুর যেমন ধরো আমি লিখতে পারতাম যে দা লোড ওয়াজ টু হেভি টু ক্যারি এরকম কিছু লিখতে পারতাম জি স্যার এরকম লিখলে কিন্তু তুমি সো দ্যাট একসাথে বসাইতে পারত না ওই সো এর মাঝখানে কি হেভি জিনিসটা এই যে হেভি যে অ্যাডজেক্টিভটা ছিল হেভি এই জায়গায় বসাইতে হইতো বুঝতে পারছো তাহলে হি ইজ সো উইক দ্যাট এনে কি করলো সে হি এখন দেখো তো ভার্বটা ইজি আছে তার মানে তুমি কি এটা ক্যান নট বসাইবা না কুড নট বসাইবা কুড নট ক্যান নট ক্যান নট এই তো বুঝে গেছো তাহলে কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট sir I will যে then ভার্বটা আছে walk। স্যার ক্যান নট ইউজ বলবো না এনে ক্যান নট আর কুড নট সে হাঁটতে পারে না সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না এটার বাংলা কি ছিল হি ইজ টু উইক টু ওয়াক সে তার দুর্বলতার কারণে কি করতে পারে না sir to that was so that something can work good na sir in that হ্যাঁ ক্যান কুড not টাইসে কিন্তু সম্ভবত নট আসছে এই জায়গার অর্থ থেকে এই জায়গাটাতে কি বলছে দেখো তো এই জায়গাটাতে হি ইজ টু উইক টু ওয়াক সে দুর্বলতার কারণে কি করতে পারে না হাঁটতে পারে না এখানে ক্যান নট না থাকলেও কিন্তু এখানে অর্থ দিতেছে কি
নেগেটিভ একটা অর্থ দিতেছে যে সে দুর্বলতার কারণে কি করতে পারে না, হাঁটতে পারে না। হাঁটতে পারে না। আমার তাহলে আমার কমপ্লেক্স বানাইতে গেলে আমার কি লাগবে, আমার তো ভার্ব লাগবে দুইটা, সাবজেক্ট লাগবে দুইটা। এমন দেখো তো, হি ইজ সো উইক, এই যে দ্যাটটা একটা কনজাংশনের মতো কাজ করতেছে, ঠিক আছে। এই জায়গায় তুমি চাইলে কনজাংশনের জায়গায় দ্যাটও লিখে দিতে পারো, দ্যাট হুইচ বসতে পারে, হোয়েন তো দিচ্ছি এখানে, এরকম তুমি কনজাংশন বসাইতে পারো। তাহলে দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, তাহলে এটা কিসে হয়ে গেল, সাবজেক্ট পাইলাম দুইটা, আবার কি পাইলাম, ভার্ব পাইলাম দুইটা, অক্সিলারি ভার্ব ছাড়া ওটা মেইন ভার্ব আছে। তারপরে কি আছে, আমার কমপ্লেক্সের শর্ত ফিল আপ করছে, কিন্তু আরেকটা শর্ততে বলা হয়েছিল যে কমপ্লেক্সের মধ্যে আমাদের ক্লজ থাকতে হবে, এই ক্লজের মাঝখানে কনজাংশন থাকতে হবে। কোন কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবং এই বাক্যটার অর্থ এমন হইতে হবে যেন একটা ক্লজ আরেকটা ক্লজের উপর নির্ভরশীল। কিরকম? যেমন ধরো, হি ইজ সো উইক, সে এত দুর্বল যে, এটা শোনার পরে তোমার মনের মধ্যে আগ্রহ আছে না, আরো ইচ্ছা আছে না যে সে এত দুর্বল যে, তাহলে কি হয়েছে তার সাথে, সে এত দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। তাহলে এখান থেকে তুমি যেটা দেখতে পারতেছো, হি ক্যান নট ওয়াক, এটা হচ্ছে একটা বাক্যের মেইন ক্লজ, বা এটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন বাক্য। হি ক্যান নট ওয়াক করতে কি, সে হাঁটতে পারে না। কারণ হাঁটতে যে পারে না, কি কারণে হাঁটতে পারে না? দুর্বলতার কারণে। তার দুর্বলতার কারণে। তাহলে তার দুর্বলতার কারণে এই শব্দটা দ্বারা একটা পুরো অর্থ প্রকাশ পায়। সাবঅর্ডিনেট কনজাংশন কি হয় না? হোয়ারও বসতে পারে, যেখানে, দেখেন যেমন হি লিভস হোয়ার, কি, যেমন ধরো হোয়ার ডোনাল্ড ট্রাম্প লিভস, ডোনাল্ড ট্রাম্প বাস করে কোথায়, যেমন ধরো আমেরিকা ডোনাল্ড ট্রাম্প বাস করে। তাহলে কি আমি বললাম যে মিস্টার রহিম লিভস হোয়ার ডোনাল্ড ট্রাম্প কি, ডোনাল্ড ট্রাম্প স্টেজ অথবা ডোনাল্ড ট্রাম্প লিভস, ডোনাল্ড ট্রাম্প যে জায়গায় বাস করে মিস্টার রহিম ওই জায়গায় বাস করে। মিস্টার রহিম যে জায়গায় বাস করে অথবা মিস্টার রহিম বাস করে যেখানে, এই কথাটা কি পুরো অর্থ প্রকাশ পাইছে? পুরো অর্থ যেহেতু প্রকাশ পাইছে না, তার মানে তার পরের প্রশ্নটা দেখতে হবে, পরের প্রশ্নটা কি পুরো অর্থ প্রকাশ পাইছে আশা বেশি জ্বালাইছিলাম, সমস্যা নেই, বাসায় কত ছুটিতে দেন। তাহলে এটাকে যদি আমি কম্পাউন্ড করে দিলে কি করতে হবে? যদি কম্পাউন্ড করতে চাই তাহলে আমার দুটো সাবজেক্ট লাগবে, দুটো ভার্ব লাগবে। তোমার অলরেডি সবকিছু সেটিং করা, কমপ্লেক্স করা মানে কি, তুমি দুটো সাবজেক্ট দুটো ভার্বকে অলরেডি রেডি করছো, তাই কি না? সাবজেক্ট দুইটা ভার্ব দুইটাতে ঠিক আছে, শুধু কনজাংশনটা তুমি কি করবে, কনজাংশনটা চেঞ্জ করবা। এবং এইখানে যে কনজাংশনটা ছিল কমপ্লেক্স করতে, তুমি যে কনজাংশনটা বসাইছিলে এই কনজাংশনটা শুধুমাত্র বাদ হয়ে যাবে। তাহলে দেখো তো আমি কি বসে কোন কনজাংশনটা ইউজ করব, এখানে ছিল না কোনটা, সো ছিল, সো তো ছিল না, দ্যাট কি ছিল না, তার মানে এইগুলো কি হয়ে যাবে, বাদ। তাই আমি যদি এটা লিখতে যাই তাহলে কি করতে হবে, হি ইজ কি উইক এন্ড হি ইজ উইক এন্ড সো, এবং তাই সে কি করলো, সো শব্দের মানে কি, তাই এন্ড সো, এবং তাই সোটা দিলে সুন্দর হয় আর কি ব্যাপারটা। তো এন্ড সো সে কি করলো, হি ক্যান নট ওয়াক। আচ্ছা, এটা যদি বুঝে তাহলে এটার মতো করে আমি একটা বাক্য দিই তোমারে। আচ্ছা, বুঝছো কিনা? কি হইতে পারে, The load was too heavy to carry. The load was too heavy to carry, এটা বাক্যটা কিসে আছে কত স্যার, কাব্য বলো তো। সিম্পল। এই বাক্যটা কমপ্লেক্স করতে গেলে কি লাগবে, So that he load, so was that, তাহলে দেখো তো, দা লোড সাবজেক্ট, like the load, দা লোডটা আমি সাবজেক্ট হিসেবে এখানে রাখবো। the load the was load for The load was so এই টুটা কি বলবে, so the load was so heavy that the load was so heavy that, পরে can that সাবজেক্ট লাগবে না, এটা তো কমপ্লেক্স বানাতে তার মানে সাবজেক্ট কটা লাগবে, দুইটা, তাহলে একটা সাবজেক্ট লাগবে। that এমন তো এই লোডটা কে ক্যারি করতে পারে না, anybody যে কোনো কিছু, যে কেউ, আই ক্যান নট ক্যারি,
ইউ ক্যান নট ক্যারি, অথবা কি সাথে এভরিবডি। তাহলে এভরিবডি না, এভরিবডি হলে কি যাবে, সকলেই ক্যারি করতে পারে না এমন। Anybody can carry. যেমন ধরো নোবডি ক্যান ক্যারি, অথবা কি হতে পারে আই ক্যান নট ক্যারি। So, any হবে না? নোবডি মানে কেউই না, তো নোবডি বসাইলে আবার অক্সিলারি ভার্বটা যে বসাবে এর সাথে নেগেটিভ করতে পারবো না। কারণ আমরা কি করছিলাম, ক্যান নট কুড নট বসাইছিলাম না আগের সাথে। তো ক্যান নট কুড নট যদি বসাতে চাও তাহলে তো সাবজেক্টে তোমার না নেগেটিভ ওয়ার্ড বসাইতে পারবো না। তো দেখো তো, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট, আমি উড়াইতে পারছিলাম না, তাহলে কি হবে, দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট আই, এখন বলো এই জায়গাতে ক্যান নট বসবে না কুড নট বসবে, এত So, cannot হবে। ক্যান নট কুড নট কিসের উপর ডিপেন্ড করে বসাবো, So, subject উপর সাবজেক্টের উপর ডিপেন্ড করে কি ভার্ব বসাইতে পারবো। plus আর verb। এই জায়গাতে এই সামনের যে ক্লজটা আছে এই ক্লজটাতে ভার্বটা প্রেজেন্ট আছে নাকি পাস্টে আছে, Past আছে। পাস্টে, এই যে ওয়াজ আছে তাই না। জি স্যার। তাহলে ওইদিকে যে আমি ক্যান আর কুড বসাবো, এখান থেকে ক্যান কুডের কোনটা পাস্ট, স্যার কোড। কুড পাস্ট, তাহলে কি আই কুডন্ট। স্যার এনিবডি স্যার কি বসতে পারে? তাহলে এনিবডি যদি বসা তাহলে কি করতে হবে, স্যার এনিবডি স্যার কেউ না। এনিবডি ক্যান নট ক্যারি, তাই না, এরকম করতে হবে। জি স্যার। এই জায়গাতে তুমি চাইলে যে হি দিতে পারো সাবজেক্ট হিসেবে, হি দিতে পারো না, জি স্যার। হি সি দিতে পারো, স্যার উই কুড নট। উই দিতে পারো, উইও দিতে পারো, দে। দে কুড নট, যে কেউ। এনে মূলত বুঝাইতেছে কি লোডটা হেভি থাকার কারণে কেউ ক্যারি করতে পারতেছে না। কে ক্যারি করতেছে না, আমি পারতেছি না, সে পারতেছে না, অথবা আমরা পারতেছি না, তারা পারতেছে না, তুমি যাই বসো না কেন এখানে এটা প্রাসঙ্গিক বলবো। তাহলে দ্য লোড ওয়াজ সো হেভি দ্যাট কি, আই ক্যান নট, শি ক্যান নট, উই ক্যান নট, কি ক্যান নট তো হবে না, অবস্থায় একটা কুড নট হয়ে গেছে, ঠিক আছে। উই কুডন্ট, যে না সবার শেষে ভার্বটা ছিল এই ভার্বটা বসেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাতে ঠিক আছে। সাজ্জাদ, সাজ্জাদ দিলে আমরা কি করব, এই বাক্য থেকে সোডা বাদ দিব না, জি স্যার। যেটা আমরা কমপ্লেক্স করতে আনছিলাম, এবং কম্পাউন্ড করতে কি আনছিলাম, দ্যাট আনছিলাম, এগুলো তো বাদ যাবে। তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করতে কি করব, কম্পাউন্ড করতে কি বসাবো, সাবজেক্ট তোমার রেডি করা, দ্য লোড, দ্য লোড ওয়াজ হেভি, হেভি হেভি এন্ড সো, সো এন্ড সো অন সাবজেক্ট যেটা তুমি কারেন্ট নিতে চাও, হি সি এটা হইল একটা হইলে হইছে, এন্ড সো উই কুড নট ক্যারি। কুডন্ট ক্যারি। কনসেপ্টটা ক্লিয়ার হইছে। জি স্যার। মোটামুটি স্যার। এখন তুমি যে কোনো বাক্য চেঞ্জ করতে পারবা, তোমার কাছে কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে সিম্পল বাক্যতে আমার সাবজেক্ট একটা রাখতে হবে, এবং অন্য যে কোনো ভার্ব যদি মেইন ভার্বের বিপরীতে বা মেইন ভার্বটা ছাড়া যদি আমি অন্য কোনো ভার্ব বসাইতে চাই তাহলে এটাকে কি করতে হবে, নন ফিনিট করতে হবে। নন ফিনিট মানে কি, ভার্ব প্লাস আইএনজি করা, ভার্বের ভিত্তি করা, টু এর পরে ভার্বের বেস ফর্ম করা, তাই না। এই বাক্যতে একটা ভার্ব বসছে ওয়াজ, এরপরে আমি কি করলাম, আর একটা ভার্ব বসাইছি ক্যারি। ক্যারি শব্দের মানে কি, বহন করা, তাই না। তো বহন করা তো একটা ভার্ব, কিন্তু এই ভার্বটা কি করে দিছি, নন ফিনিট করে দিছি, জি স্যার। টু এর পরে ভার্বের বেস ফর্ম। আমার মনে হয় কথা বুঝতেছো না। আচ্ছা, একটু খেয়াল করো, নন ফিনিট ভার্ব কি, নন ফিনিট ভার্ব কি, নন ফিনিট ভার্ব হইতেছে, ফাইনিট ভার্ব মানে হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, আর নন ফিনিট মানে অসমাপিকা ক্রিয়া, মানে যে ভার্বটা দ্বারা একটা সেন্টেন্সের সমাপ্ত বোঝায় না, ঠিক আছে। নন ফিনিট ভার্ব হয় তিন টাইপের, কি কি হয়, ইনফিনিটিভ, নয়তো হইতে পারে জেরান্ড, সেরা নয়তো কি হইতে পারে পার্টিসিপল। পার্টিসিপল, সিম্পল বিষয়, তাই না। ইনফিনিটিভ কি, ইনফিনিটিভ হচ্ছে টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাই না। যেমন ধরো যে আই লাভ টু প্লে ক্রিকেট, এটা সহজ বাক্য নিলাম, আই লাভ টু প্লে ক্রিকেট। এই বাক্যটা দেখো তো একটু, লাভ শব্দের মানে কি, পছন্দ করা, আমি পছন্দ করি কি, ক্রিকেট খেলা। ক্রিকেট খেলতে, খেলতে পছন্দ করি। এই প্লেটাও কি ভার্ব না, জি স্যার। প্লে তো ভার্ব, কিন্তু আমি কি করছি, প্লেয়ার আগে কি ইউজ করছি, টু টু ইউজ করছি। টু ইউজ করাতে এটা কি আর বাক্যের ফাইনিট ভার্ব রয়েছে না স্যার। না, তাহলে নন ফিনিট। নন ফিনিট ভার্ব কখনো সমাপিকা ক্রিয়া হয় না, বা এই এটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ধরতে পারি না। তাহলে মেইন ভার্ব এই বাক্যের কোডা, ভিডিও নন ফিনিট ভার্ব কি বাক্যের মেইন ভার্ব হয় না। তাহলে মেইন ভার্ব কোডা একটা। একটা, এই লাভটা বাক্যের মেইন ভার্ব। আচ্ছা, তাহলে গেল ইনফিনিটিভ। তারপরে দেখি আমরা জিরান্ড। জিরান্ডটা কি, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, কিন্তু এটা কাজ করবে কিসের মতো, নাউনের মতো কাজ করে, তাই না। নাউনের মতো যদি কাজ করে, এখন কথা হইতেছে রাতুল, যদি এটা নাউনের মতো কাজ করে তাহলে বাক্যে তার পজিশন কইব সাবজেক্টের জায়গায়, আর হচ্ছে অবজেক্টের Object এর জায়গায়। জায়গায়। কারণ আমরা জানি কি সাবজেক্ট অবজেক্ট কারা হয়, নাউন। কাব্য
নাউন প্রোনাউন নাউন প্রোনাউন অথবা কোনো নাউন ফ্রেজ এরকম কিছু। এটা দেখি তো আমরা কিরকম হইতে পারে। যেমন ধরো আমরা একটা বাক্য নিলাম যে ওয়াকিং, ওয়াকিং ইন দ্য মর্নিং, আর সহজ বাক্য নেই। যেমন ধরো দিলাম যে রিডিং ইজ এ গুড হ্যাবিট। রিডিং কি পড়া কি একটা ভালো অভ্যাস। ভালো অভ্যাস। তো এই জায়গাতে যেটা বসছে এটা কি ভার্ব বসে না? রিড শব্দের মানে কি? রিড শব্দের মানে কি? স্যার পড়া। পড়া। পড়া কি কোনো ভার্ব না? অবশ্যই বল তাহলে ভার্ব কার জায়গায় বসছে? স্যার নাউনের নাউনের জায়গায়। নাউনের জায়গায় কি কোনো ভার্ব বসতে পারে না? কারণ এই জায়গাটা হচ্ছে সাবজেক্টের, এবং সাবজেক্টের জায়গায় সবসময় নাউন নয়তো কি Pronoun. প্রোনাউন নয়তো কোনো নাউন ফ্রেজ বসে। কিন্তু গ্রামাটিক্যালি এই জায়গায় যদি কোনো ভার্ব বসে তাহলে তারা হইতে হবে নন ফিনিট ভার্ব, নন ফিনিট মানে সে ভার্ব হইতে পারবে না। এটা হচ্ছে মূল আলোচনা। সে ভার্ব হইতে পারবে না। তাহলে সে যদি ভার্ব না হইতে পারে তাহলে তার কি হইতে হবে? একটা ভার্বকে আমরা যদি ভার্ব থেকে তারা যদি সরাই দিতে চাই তাহলে বানাইতে হবে নন ফিনিট। তাহলে এটা রাইট ফর্ম ভার্বের নিয়মে আমরা পড়াই যে সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বটা কি হয়ে যায়? জিরান্ড হয়ে যায়, অথবা জিরান্ড মানে কি ভার্ব প্লাস আইএনজি হয়ে যায়। স্যার কি স্যার পার্টিসিপল বলা হয় না? হ্যাঁ, পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল যেটা বলতেছো, জি স্যার পাস্ট পার্টিসিপল তো অ্যাডজেক্টিভের কাজ করে। স্যার অ্যাডজেক্টিভের যদি কাজ করে বা কিছু তো অ্যাডজেক্টিভ বসাবে নাকি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাবে? নাউনের আগে adjective। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাবে। আমি যে একটু করে আলোচনা করব। স্যার টু প্লাস বার কি প্রথমে? তাহলে জিরান্ডা কিসের কিসের মতো বললো কাব্য? জি স্যার জিরান্ডা কার মতো কার মতো হইছে? নাউনের মতো। বাক্যের শুরুতে কে বসে? নাউন বসে না? তো আমরা বলতে পারি এটা একটা সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় যদি কোনো ভার্ব বসে তাকে কোন ফর্মে হইতে হবে? ভার্ব প্লাস আইএনজি। আইএনজি স্যার টু প্লাস বার না প্রথমে? হইতে পারে। টু রিড ইজ এ গুড হ্যাবিট, টু রিডও হইতে পারে। মূল আলোচনা হচ্ছে নন ফিনিট বানাইতে হবে তাকে। জি স্যার তাহলে তোমার বাক্য গ্রামাটিক্যালি ঠিক থাকবে, নলে কি কি হয়ে যাবে? ভুল ভুল হয়ে যাবে। তাহলে জিরান্ডা কি বুঝতে পারছো? এখন যে আমরা পার্টিসিপল, তাহলে পার্টিসিপল কি কি আছে? প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্ব প্লাস আইএনজি। হতে পারে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি? বি প্লাস আইএনজি বা ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি। এখন পার্টিসিপল কিন্তু একটা আছে, প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি যেটা, আর পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের বি3। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কোনটারে বলবো আমরা? যেটা কিসের মতো? এরা কিসের মতো আচরণ করবে? বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। তার মতো অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। আমরা যদি দুই একটা উদাহরণ দিই তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম? যেমন ধরো কি হইতে পারে? যেমন ধরো নিলাম হচ্ছে এ ফ্লাইং বার্ড। এ ফ্লাইং বার্ড তারা দেখতে কেমন দেখায়? যেমন ধরো লুকস অ্যামেজিং। লুকস অ্যামেজিং একটা বাক্য নিলাম যে এ ফ্লাইং বার্ড লুকস অ্যামেজিং। একটা উড়ন্ত পাখি কেমন দেখা যায়? তাকে সুন্দর দেখা যায়। স্যার অ্যামেজিং কি স্যার বার্ড আইএনজি শুধু আইএনজি আছে যেটা কি স্যার ভার্ব? কোনটা? অ্যামেজিং অ্যামেজও কিন্তু ভার্ব। জি স্যার তাহলে ভার্ব প্লাস আইএনজি এটা জায়গায় এটাও কি হয়ে গেছে? এটা নন ফিনিট হয়ে গেছে। Non-finite। সাবজেক্ট অবজেক্টের জায়গায় কে বসে কাব্য? একটু আগে বললাম নাউন বসে। তাহলে এমেজ মানেও কিন্তু ভার্ব। এমেজ মানে কি? চমৎকৃত হওয়া, এরকম বোঝায়। দেখো তো এ ফ্লাইং বার্ড মানে কি? পাখি না? বাকি তো এটা কি একটা নাউন? নাউনের আগে কে বসে? স্যার বাকি তিনটা নাকি এনে? হ্যাঁ তিনটা ভার্ব হয়ে যায় না, এনে ভার্ব একটাই। এগুলো সেই এগুলো নন ফিনিট হয়ে গেছে। নন-ফিনিটিভ। নন ফিনিট হয়ে গেছে। কিরকম? একটু খেয়াল করি। এ ফ্লাইং বার্ড আমরা জানি কি অ্যাডজেক্টিভের কাজ কি? নাউনের আগে বসে অথবা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়। যেমন ধরো একটা পাখি উড়তে দেখতে তারা কিরকম দেখায়? সুন্দর দেখায় বা অ্যামেজিং দেখায়। তাহলে একটা পাখির না বললে আমি কি বললাম? একটা উড়ন্ত পাখি। তো পাখিটার একটা অবস্থা বুঝাইলাম না? জি স্যার পাখিটা কি উড়তেছে? উড়তেছে। তোমার এটা কি একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল না? এছাড়াও কি হইতে পারে? যেমন ভার্বের বিপরীতে হইতে পারে। যেমন ধরো এ রেসপেক্টেড পারসন। যেমন একটা বাক্য নিলাম যে এ কি হইতে পারে? রেসপেক্টেড। রেসপেক্টেড পারসন। এ রেসপেক্টেড পারসন মানে কি? একজন সম্মানিত ব্যক্তি। কি হইলো? একজন সম্মানিত ব্যক্তি। আজকে ধরো যে আমাদের
মিটিং এ ইনভাইটেড ছিল, সে ইনভাইট করছিল অন্ধতারে। এ রেসপেক্টেড পারসন ওয়াজ ইনভাইটেড, Our meeting ওয়াজ ইনভাইটেড ইন দ্য মিটিং, মিটিং এর মধ্যে সে উপস্থিত ছিল, ঠিক আছে। আবার মিটিং এর আগে ইন বসে না, প্রিপোজিশন হিসেবে অ্যাট বসে, হ্যাঁ। এট দ্য মিটিং একজন রেসপেক্টেড পারসন ছিল ওই আমাদের মিটিং এর মধ্যে Sir, invite verb ছিল। কোনটা? হ্যাঁ, Verb কোনটা? মেইন ভার্ব হচ্ছে ইনভাইট। Sir, invited এটা একটা প্যাসিভ বাক্য হতে তার সামনে একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব আসছে। এর এটা খেয়াল করো, পারসন মানে কি Sir, ব্যক্তি, তাহলে এটা কি একটা নাউন না? Sir, respected person, board আমি একটা নাম না? হ্যাঁ, সবটা মিলে একটা নাউন। এটা হচ্ছে আবার এখানে তুমি যে বলছিলে ডিটারমিনেন্ট আলোচনা করতেছো, ডিটারমিনেন্টটা যদি পড়তা তাহলে তুমি আজকে আলোচনা করতাম তাহলে তুমি সবটা বুঝতে পারতা কিভাবে একটা নাউন ফ্রেজ তৈরি করা যায়। তো বুঝতে পারছো কাব্য? তাহলে এটা খেয়াল করি, এ রেসপেক্টেড, রেসপেক্ট শব্দের মানে কি সম্মান করা। এটা ভার্বের কোন ফর্ম বসছে? Barber to B3, রেসপেক্টেড। yes. Das. B2 বসে B3 বসে, কিন্তু এখানে যেটা আমরা আলোচনা করছি ভার্বের B3 নিয়ে, কারণ রেসপেক্টেড তুমি যেটা দেখতে পারতেছো এটা B2 আর B3 কি একই রকম, সেম টু সেম। তাহলে এই জন্য কি বুঝাইছে যে এ রেসপেক্টেড পারসন ওয়াজ ইনভাইটেড এট দ্য মিটিং। তাহলে এখানে ইনভাইটেড হচ্ছে বাক্যের কি মেইন ভার্ব। এই ভার্বটা ছাড়া তুমি আর বাক্যের মধ্যে কোনো ভার্ব পাইবা না। এই যে ভার্বটা দেখতে পারতেছো এটা হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা আমরা প্যাসিভ করতে বাক্যের মধ্যে একটা এক্সট্রা অক্সিলারি ভার্ব যুক্ত করি। এই অক্সিলারি ভার্বটা এটা তো বুঝতে পারছো? তার মানে এটা কি ভার্বের ভিত্তি না? ভার্বের ভিত্তি বসছে নাউনের আগে, নাউনের আগে যেই বসুক না কেন এটা নাউনকে যদি মডিফাই করে তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যেটা বুঝতে পারলা, পার্টিসিপল যেটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল আছে, যেটা মানে হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের ভিত্তি, ওটার তেমন একটা ইউজ নাই। তাহলে ভার্ব প্লাস আইএনজি ভার্বের ভিত্তি যদি কোনো নাউনের আগে বসে তাহলে সেটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ, এবং এটা একটা একই সাথে নন ফিনিট ভার্ব। তাহলে তুমি বুঝতে পারতেছো, তুমি যদি একটা সিম্পল বাক্যতে তুমি তাকে যদি সিম্পল রাখতে চাও একটাই সাবজেক্ট রাখতে হবে এবং একটাই মেইন ভার্ব রাখতে হবে। কমপ্লেক্স করতে গেলে দুইটা সাবজেক্ট, দুইটা মেইন ভার্ব এবং তার সামনে একটা, দুইটার মাঝখানে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন রাখতে হবে। এবং তুমি যদি কম্পাউন্ড করো তাহলে দুইটা সাবজেক্ট, দুইটা মেইন ভার্ব এবং এর মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই বাক্যগুলোতে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কেন বলতেছি আমরা, এগুলা এখানে যে ক্লজ দুইটা হয় দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুইটারই কি আলাদা অর্থ আছে। যেমন আমরা একটু আগে লিখছিলাম না, কাজটা করছিলাম কিরকম লিখছিলাম, যেমন ধর একটা বাক্য লিখছিলাম আমরা কম্পাউন্ড করেছি, এরকম হয়েছিল যে হি ওয়াজ অনেস্ট বাট কি সরি অনেস্ট ছিল না, হি ওয়াজ পুর ছিল, দরিদ্র ছিল। Sir, ask you to tell me. শেষ এটা করলে ছুটি। হি ওয়াজ পুর বাট অনেস্ট, হি ওয়াজ পুর বাট অনেস্ট। এই অনেস্টটা কে রাতুল? Sir, honestly, sir, এই অনেস্টটা কে মূলত? Subject. সাবজেক্ট না? এটা যদি আমরা একটু এক্সটেন্ড করে লিখি, মানে যেভাবে নিয়মে হওয়ার কথা ছিল এরকম করে যদি লিখি তাহলে কি হবে যে হি ওয়াজ পুর বাট হি ওয়াজ he was honest. আচ্ছা, এই বাক্যটার মধ্যে, এই দুইটা বাক্যের মধ্যে কি করা যেতে পারে? দেখো তো, এই কনজাংশনটা কোঅর্ডিনেটিং কনজাংশন না? Yes, sir. কোঅর্ডিনেটিং কনজাংশন বাট। But. এখন এই বাটটা ছাড়া যদি আমি দুইটা বাক্যের অর্থ দেখি তাহলে দেখো দুইটা বাক্যেরই ভালো মানে পূর্ণ অর্থ আছে, একটা আরেকটার উপর নির্ভর না। আমি বললাম হি ওয়াজ পুর, সে কি সে গরিব ছিল। এরপরে কি আর কোনো ইচ্ছা আছে তোমার জানার? সে করেছিল ওই যে সে গরিব ছিল। হি ওয়াজ অনেস্ট, সে সৎ ছিল। তো দুইটা বাক্যের কি আলাদা আলাদা অর্থ আছে? স্যার দুইটা তো স্যার তার মানে দুইটাই কি Clause. দুইটাই ক্লজ। কোন ধরনের ক্লজ? ইন্ডিপেন্ডেন্ট, Independent, স্বাধীন ক্লজ, স্বাধীন যার clause. অন্যের উপর নির্ভর করে থাকতেছে, এরকম ক্লজ। তুমি মেনে আইডিয়াটা পাইছো আজকে? জি, স্যার। কালকে আমরা এরকম আরো যে সকল রুল আছে সবগুলো রুল নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করবো। তাহলে ভালো থাকো, কালকে সবাই আসো। আর তোমার যে বাড়ি কাজটি করে আনবো। স্যার